This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আশঙ্কাই সত্যি হলো ভুয়ো নথিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীর হাতে ভারতীয় পাসপোর্ট। মধ্যমগ্রামে গ্রেপ্তার বাংলাদেশি পলাশ বিশ্বাস। পুলিশ সূত্র খবর, ধৃত পলাশ বিশ্বাস 3 বছর আগে পশ্চিমবঙ্গে আসে। তারপরে কি করেছে এখনো পর্যন্ত তদন্তে কি উঠে এসেছে? সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুশোভন, দেখো, তদন্তকারীরা জানতে পেরেছেন যে এই পলাশ বিশ্বাস যে পাসপোর্ট পঞ্চশায়ের এলাকা থেকে নিয়েছে, তদন্তকারীরা যখন এই সূত্র পেয়েছিল তখন তারা তদন্ত করতে গিয়ে দেখেন যে পঞ্চশায়ের এলাকা থেকে যে নিল তাহলে ঠিকানা কি রয়েছে। দেখে যে ঠিকানা রয়েছে যে চিতপুরের ঘোষবাগান এলাকা। স্বাভাবিকভাবেই সেখানে তদন্তকারীরা যায় এবং গিয়ে দেখে যে ঘোষবাগান এলাকাতে এই ব্যক্তি থাকেনি না, অর্থাৎ যে ঠিকানা দেওয়া হচ্ছে সেই ঠিকানা কিন্তু পুরোপুরি ভুয়ো, অর্থাৎ যে নথি দেওয়া হচ্ছে সেই নথিটাও পুরোপুরি ভুয়ো। এবং সেই জায়গা থেকেই তদন্তকারীরা যেটা সন্দেহ করছে যে এবং জানতেও পেরেছে যে প্রায় 3 থেকে 4 মাস আগে এই নথি দেওয়া হয় এবং সেই নথির ভিত্তিতেই কিন্তু এই যে চিতপুরের ঘোষবাগান এলাকার ঠিকানা দেওয়া হয়। কিন্তু এই কেন সে এই নথি দিয়েছিল এবং মধ্যমগ্রামের জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, স্বাভাবিকভাবেই তদন্তকারীরা মনে করছেন যে এই ভুয়ো নথি কারা কারা বানিয়ে দিত, আর একইভাবে এই ব্যক্তি কাদের কাদের সঙ্গে যোগাযোগ রেখেছিল, অর্থাৎ কারা কারা এই পাসপোর্ট বানিয়েছে এবং সব থেকে বড় ব্যাপার যে পাসপোর্ট বানানোর মূল উদ্দেশ্য কি ছিল, অর্থাৎ কোথায় গলদ রয়েছে, এটাই এখন তদন্ত করে জানার চেষ্টা করছেন। সুশোভন, একটা প্রশ্ন, দেখো, আমজনতা যারা পাসপোর্ট বানাতে যান অনেক সময় তারা অভিযোগ করেন প্রচুর ডকুমেন্টস চাওয়া হয়। ইনফ্যাক্ট আমরাও যারা পাসপোর্ট বানিয়েছি আমরাও জানি অমুক ডকুমেন্টস লাগবে, তমুক ডকুমেন্টস লাগবে, কতদিন ধরে এখানে আছো, ট্যাক্সের বিল, এত কিছু। তারপরেও কি করে এরা ভুয়ো ঠিকানা হতে পারে? দেখো, এই জন্যই হতে পারে যে সর্ষের মধ্যেই ভূত। ঠিক, তুমি জানো যে এই পাসপোর্ট তদন্ত করতে গিয়ে একজন সাব ইন্সপেক্টর তিনি গ্রেফতার হয়েছে, এখনো পর্যন্ত একজন হোমগার্ডের তার ফোন বাজেয়াপ্ত করা রয়েছে এবং বেশ কিছু পুলিশের দিকেও কিন্তু কলকাতা পুলিশের নজর রয়েছে। অর্থাৎ এইখানেই দেখা যাচ্ছে যে টাকার লেনদেন এবং সেইখানে অনায়াসে তুমি যে ডকুমেন্টসগুলো ভেরিফাই করার কথা বললে সেখানে ভেরিফাই শব্দ হয় না, সেখানে শুধুমাত্র ডকুমেন্টসগুলো দেওয়া হয় এবং পাসপোর্ট তৈরি হয় এবং কারা কারা এই কাজগুলো করেন সেটাই কিন্তু এখন তদন্ত করে দেখা হচ্ছে। শুভজিৎ, সঙ্গে থাকো সুশোভন। আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্যর সঙ্গে, তিনি কি বলেছেন শোনাই একবার। ভোটার কার্ড হচ্ছে, অমুক হচ্ছে, তমুক। এখন শুনছি বাংলাদেশের নাগরিক এখানে এসে এই কাণ্ডগুলো করছে। কেন, কিভাবে করছে? ভোট করাবার জন্য নিয়ে আসতে চলে যেত, কিন্তু এখন তো আপনারা দেখছেন অনুপ্রবেশের মাধ্যমে ভারত দখল করার জন্য বিনা রক্তপাতে যে চক্রান্ত 2012 সালে খাগড়াকল থেকে যে শুরু হয়েছে একের পর এক, আজকে তো যা দেখতে পাচ্ছি লোম মানে কম্বলের লোম বাছার মতো। এর জন্য দায়ী কে আপনি আমাকে বলুন? দায়ী তো প্রশাসন, দায়ী তো হচ্ছে কি ডিআইবি ইনফরমেশন। কারণ কি বলুন তো, এটা চরম ব্যর্থতা নয় কি? আপনি কোন দিকটা সামলাবেন বলুন? আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি, আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন দা, শুভজিৎ রয়েছি। দীপাঞ্জন দা, বেসিক প্রশ্ন এটা আমজনতার, যে আমরা যখন পাসপোর্ট বানাতে যাই তখন প্রচুর নথি আমাদের কাছ থেকে চাওয়া হয়। অনেক সময় বলা হয় ভেরিফিকেশনের সময় জানা এটা না, আপনি ওটা নিয়ে আসুন, আপনি কত বছর ধরে ওই ঠিকানায় আছেন, ট্যাক্সের বিল কি আছে, কত বছর ধরে ট্যাক্স দিয়েছেন, ইলেকট্রিকের বিল কি আছে, এত কিছু চাওয়া হয়। কিন্তু এসব ক্ষেত্রে দেখুন যে ঠিকানাটা দিচ্ছে সেটাই ভুয়ো, তার কোনো অস্তিত্ব নেই, কিন্তু পাসপোর্ট পেয়ে যাচ্ছে। দীপাঞ্জন দা, তোমাদের কাছে দুটো জিনিস নেই, সেই জন্যই তোমাদের এত হ্যারাসমেন্ট ফেস করতে হচ্ছে। তুমি শাসক দলের কাউকে চেনো, সেটা তোমার নেই। তোমার কাছে খরচা করার মতো 2 নম্বরই করার মতো টাকা রয়েছে, সেটা নেই। তাহলে তোমার পাসপোর্ট কেন হবে? ভেরিফিকেশনটা তো পশ্চিমবঙ্গ পুলিশ করে। তুমি ওদের যদি টাকা দিতে পারো বা তৃণমূলের দালালদের ধরতে পারো যারা এই দালালি কাজগুলোতে ইনভলভ, কারণ সরাসরি তৃণমূল সরকারের লোকজন এবং শাসকের দলের লোকজন না থাকলে তুমি পাসপোর্ট পাবে না, আধার কার্ড পাবে না, ভোটার কার্ডের জন্য তোমার দৌড়াতে হবে প্রচুর। কারণ এই 3টে ডকুমেন্ট গুলোরই যে বেসিক ফান্ডামেন্টাল ডকুমেন্টস সেটা রাজ্য সরকার করে। পাসপোর্ট যারা বলে যে পাসপোর্ট কেন্দ্রীয় সরকার করে, একদম বাজে বলে। পাসপোর্ট তৈরি হয় ভেরিফিকেশনের উপর, আর সেই ডকুমেন্ট ভেরিফিকেশন স্টেট পুলিশ করে। দুর্নীতিটা এমন জায়গায় পৌঁছে গেছে এখন দেশের সুরক্ষার সঙ্গে এরা কম্প্রোমাইজ করছে। সেটা তুমি পারবে না, সেই জন্য তোমাকে হ্যারাস হতে হবে। তুমি কেন, কোনো সাধারণ নাগরিক বাংলায় পাবে না, কারণ তাদের হ্যারাস হতে হবে। এটা তো চিরকাল, এবারে আমি নিজে দেখেছি তো, আমি নিজে ভুগেছি। বাংলায় আমার আধার কার্ড করতে গিয়ে
ভোটার আই কার্ড করতে গিয়ে আমি নিজে ভুগেছি, যে আমি নিজে জানি কিরকম আমাকে দৌড়াতে হয়েছে। তো এটা খুব স্বাভাবিক, এটা হওয়ার কথা। এখন দেখতে হবে জালটা কতটা মানে ছড়িয়েছে, সারা বাংলা জুড়ে ছড়িয়েছে। বাংলা আগ্নেয়গিরির স্তূপে বসে আছে, এটা আমি বছরের পর বছর ধরে বলছি। এখন ধরা দেখবে, এখন আরো কত যে ধরা পড়েনি তারা রয়েছে। ধন্যবাদ দীপাঞ্জন দা। প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী তিনি আজকে যেই হ্যারাসমেন্টের কথা বলছেন, সেই হ্যারাসমেন্টটা অন্য ফর্মে দেখতে পাওয়া যাচ্ছে সীমান্তে বারংবার বাংলাদেশিদের এবং বিজিবির উস্কানি, সেই উস্কানি দেখতে পাওয়া গিয়েছে। আজ মালদায় সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে সেখানকার মানুষজনকে তারা যেন এই উস্কানিতে পা না দেন, তারা যেন কোনো রকম রিয়্যাক্ট না করেন। শুধু তাই নয়, এই সমাজ বিরোধীরা, এই দুর্নীতিবাজরা, তারা সেখানকার বেশ কিছু লোকাল যে সমস্ত রেস্তোরাঁ আছে বা হোটেল আছে সেখানে তারা থাকেন, সেখানেও তিনি একটা বার্তা দিয়েছেন আজকে তৃণমূল সুপ্রিমো, যে তারা যেন হোটেলে কোনো রকম জায়গা না পায়। আজ কি বলেছেন মালদা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। কেউ যেন আমরা দাঙ্গা না করি। ওপার বাংলায় একটু প্রবলেম হচ্ছে, কিন্তু বিএসএফ এর সাথে ওরা বর্ডার দেখার দায়িত্ব বিএসএফ এর। যদি কোনো অন্যায় হয় আমরা দেখে নেব, কিন্তু মনে রাখবেন বিএসএফ এর সাথে যদি ওদের বচসা হয় আপনারা গ্রামের লোকেরা সেখানে যাবেন না। আর পুলিশকে বলবো মাইক্রোফোন অ্যানাউন্স করে বলবেন যে আমাদের ইন্ডিয়ান লোকেরা এপারে চলে আসুন, বাদ বাকিটা প্রশাসন দেখে নেবে। আমি বিশ্বাস করি হয়তো একদিন আমাদের সম্পর্ক আবার ভালো হয়ে যাবে, কিন্তু এটা লক্ষ্য রাখবেন যেন কোনো সমাজ বিরোধী, কোনো জঙ্গি কারো হোটেলে বা কারো বাড়িতে ভাড়া নেওয়ার নাম করে বাসা বাঁধতে না পারে। কোনো সমাজ বিরোধী তারা যেন ঘুঘুর বাসা বানাতে না পারে, এটা মাথায় রাখবেন। তাহলে সেটা দেশের ক্ষতি, সমাজের ক্ষতি, রাজ্যের ক্ষতি। উন্নয়ন তখনই হয় যখন শান্তি হয়। দেখুন, বাংলাদেশিদের তরফ থেকে বারবার প্ররোচনা আসছিল। এই মুহূর্তের একটা বড় খবর, এবার বিএসএফ জওয়ানকে পাথর ছুঁড়ে আহত করলেন বাংলাদেশি নাগরিকরা। বাংলাদেশের সীমান্তে কোচবিহারে ঘটেছে এই ঘটনা। বিএসএফ জওয়ান মাথায় আঘাত লেগেছে এবং গুরুতর জখম। কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্যের সঙ্গে। সায়ন্ত, ডিস্টেন্স কত ছিল, কতজন জওয়ান ছিলেন, বিস্তারিত জানাও। একদমই, দেখো যেটা বিএসএফ সূত্রে জানা গিয়েছে মোট 15 জন অনুপ্রবেশকারী ছিল যারা বাংলাদেশের দিক থেকে ভারতের দিকে ঢোকার চেষ্টা করছিল, এবং তারা তার কেটে, ওখানে ফেন্সিং দেওয়া ছিল, তার কেটে ঢোকার চেষ্টা করে। সেই সময় 2 জন বিএসএফ জওয়ান ছিল, তারা ওই অনুপ্রবেশকারীদের সতর্ক করে এবং ধাওয়া করে। সেই সময় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বাংলাদেশের দিক থেকে যখন থাকা অবস্থাতে পরপর পাথর ছুটতে শুরু করে। 2টি পাথর এসে এক জওয়ানের গায়ে লাগে এবং একটা পাথর তার মাথায় লাগে। মাথা তার সঙ্গে সঙ্গে ফেটে যায় এবং রক্ত পড়তে থাকে তার মাথা থেকে। সঙ্গে সঙ্গে অন্যান্য জওয়ানরা ছুটে আসে চিৎকারে, এরপর পরপর গুলি চালায়। সেই গুলির আওয়াজে ভয় পেয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আবার বাংলাদেশের ভূখণ্ডের দিকে পালিয়ে যায়, কিন্তু তার কাটার চেষ্টা করছিল যে যন্ত্র দিয়ে, সেই যন্ত্র উদ্ধার হয়েছে এবং বেশ কিছু ফেন্সিডিলের বোতল উদ্ধার হয়েছে। মূলত এরা অনুপ্রবেশকারী বলে বিএসএফ এর তরফে জানানো হয়েছে। অনেক ধন্যবাদ সায়ন্ত। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ছোড়া ইটের আঘাতে জখম হলেন বিএসএফ জওয়ান। আজকে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। তিলোত্তমা মামলার রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রাজ্য। 24 ঘন্টা হয়নি, তার মধ্যেই হাইকোর্টের দরজা নাড়িয়েছে রাজ্য। সঞ্জয় রায় সর্বোচ্চ সাজা চেয়ে হাইকোর্টে মামলা রাজ্যের তরফ থেকে। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলা। বড় খবর আজকে নিঃসন্দেহে। তবে তিলোত্তমা ধর্ষণ খুন কাণ্ডের গতকাল যে রায় ঘোষণা, যে সাজা ঘোষণা বলা হলো, সেখানে স্তম্ভিত হয়ে গিয়েছেন সেই সাজা শুনে স্বয়ং মুখ্যমন্ত্রী। তিনি কি বলছেন আজকে মালদা সভা থেকে, তিনি প্রকাশ্যে কি বলছেন এই সাজা শোনার পর, কতটা তিনি স্তম্ভিত, একবার তার মুখ থেকে শুনুন। আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই। যারা এত পৈশাচিক অত্যাচার করে, যদি কেউ দানবিক হয়, যদি কেউ পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে? যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, বেরিয়ে যায়। তাহলে অন্যায় করবো, তাকে ক্ষমা করে দেবো?
করবে। ফের রক্তাক্ত ভূস্বর্গ, জম্মু কাশ্মীরের পুঞ্চে ল্যান্ডমাইন বিস্ফোরণ, গুরুতর জখম সেনা জওয়ান। বড় খবর, লাইন অফ কন্ট্রোলের কাছে টহল দেওয়ার সময় ল্যান্ডমাইন বিস্ফোরণ, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সেনা জওয়ানকে।